প্রিয় দর্শক, সালাম এবং শুভেচ্ছা নেবেন। জুলাই অভ্যুত্থান এবং ছাত্র নেতৃত্বের নতুন দল এনসিপির উপর আমার কয়েকটি মন্তব্য এবং শঙ্কা আপনাদের কাছে তুলে ধরব। দর্শক, ছাত্র নেতৃত্বের কেউ একজন বললেন তারা বামপন্থী না, ডানপন্থীও না, তারা হলেন মধ্যপন্থী। বামপন্থীরা সমাজ রাষ্ট্রের মৌলিক পরিবর্তনের কথা বলেন, ডানপন্থীরা সেই ধরনের পরিবর্তনের কথা বলেন না, তবে প্রয়োজনে কিছু সংস্কার করে ক্ষমতার হাত বদলে বিশ্বাসী। কিন্তু মধ্যপন্থাটি কি? সেটি কি বাম ও ডানের সংমিশ্রণে একটা কিছু, নাকি ডানও না বামও না, ভিন্ন আরেকটি কিছু? আমার মনে হয় বাস্তবে মধ্যপন্থার কোনো অস্তিত্ব নেই, তবে যারা দাবি করেন তারা আসলে ডানপন্থীদেরই একটি রূপ। দর্শক, জুলাই অভ্যুত্থানে যারা মূল নেতৃত্বে ছিলেন তাদের দল ছিল খুবই ছোট। এত বড় একটি অভ্যুত্থানকে ধারণ করা বা নিয়ন্ত্রণ করার মতো সারা দেশব্যাপী তাদের দলের নেটওয়ার্ক ছিল না, যার ফলে তাদেরকে যথেষ্ট পরিমাণ নির্ভর করতে হয়েছিল সেনাপ্রধানের উপর। সেই সময় অনেকেই বিপ্লবী সরকার গঠনের দাবি জানিয়েছিলেন, কিন্তু ছাত্র নেতৃত্ব বিপ্লবী সরকার গঠনের দিকে যাননি। আর না যাওয়ার কারণে তাদেরকে জড়িয়ে পড়তে হয়েছিল কতগুলো সবিরোধিতায়। যেমন ধরুন, যে সংবিধানকে অস্বীকার করে অভ্যুত্থান, তাকেই আবার রক্ষার শপথ নেওয়া হলো। শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হলেও তার অন্যতম খুঁটি চুপ্পুকে ক্ষমতায় রেখে দেওয়া হলো শেখ হাসিনার অনুগত অধিকাংশ পুলিশ প্রশাসন এবং সেনা কর্মকর্তাদের, এবং সরকার গঠন করতে হলো সেই সমস্ত লোকজনকে নিয়ে যাদের অধিকাংশই অভ্যুত্থানের সাথে সম্পর্কহীন। আর এইভাবেই আপোষের চোরাগলিতে ভয়ঙ্কর বিপজ্জনক যাত্রা শুরু হয়েছিল অভ্যুত্থান এবং তার নেতৃত্বের। বেশ কয়েকটি মাস পেরোনোর পর ছাত্র নেতৃত্বের মূল অংশটি ঘোষণা করলেন নিজেদের রাজনৈতিক দল এনসিপি। আয়োজন ছিল বেশ ব্যয়বহুল, প্রশ্নের মুখোমুখি হওয়ার মতো, অথচ অর্থের সোর্স জানানো হলো না। সবচেয়ে অবাক করা কাণ্ডটি হলো 5 তারকা হোটেলে রাজকীয় ইফতার পার্টি। প্রশ্ন দেখা দিল, এত পয়সা কোত্থেকে পেলেন তারা? পয়সার যেন অভাব নেই। তাদের ভাবনায় কি একবারের জন্য ভেসে উঠল না লক্ষ লক্ষ মানুষের জীবনের কথা, যাদের নুন আনতে পান্তা ফুরায়? মানুষের সমস্যা, দুঃখ কষ্টের কথা মাথায় না থাকলে মানুষের হয়ে কাজ করবেন কিভাবে? অর্থের সোর্স এবারও অজানা থেকে গেল। গাড়ির বহর নিয়ে এলাকায় মহড়া, অবৈধ সুবিধার দুর্নীতির অভিযোগ, দলীয় ফান্ডিংয়ের তথ্য গোপন রাখা, এই সব দেখে ভাবলাম বিগত দিনের নষ্ট রাজনীতির ভূত কি চেপে বসলো এনসিপির ঘাড়ে? প্রিয় দর্শক, স্বাধীনতার পর থেকে ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় লুটপাট, চুরি, দুর্নীতি আর দখল বাণিজ্যের ভিতর দিয়ে যে ব্যবসায়ী গোষ্ঠী গড়ে ওঠে, তারাই পরবর্তীতে নিয়ন্ত্রণ করেছে দেশ, রাষ্ট্র এবং রাজনীতি। সব শাসনামলে এরা শক্তি সঞ্চয় করলেও শেখ হাসিনার গত 16 বছরের শাসনামলে তাদের চুরি, লুটপাট সীমাহীন পর্যায়ে চলে যায়। শেখ হাসিনার পতন প্রথমবারের মতো লুটেরা ব্যবসায়ী গোষ্ঠীকে
বেকায়দায় ফেলে দেয়। তবে তারা এখনো শক্তিশালী। তাদের আছে বিপুল কালো টাকা, অবৈধ সম্পদ এবং মিডিয়া। দেশের বড় বড় রাজনৈতিক দলের সভা, সমাবেশ এবং মিছিলের সিংহভাগ পয়সা এরাই যোগান দেয়। এরা পয়সা ও সার্ভিস দিয়ে অভ্যস্ত করায়, নির্ভরশীল করায় এবং ধীরে ধীরে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের নিয়ন্ত্রণে চলে যায়, আদায় করে নেয় বিনিময়। মূলত এই কারণেই তাদের পৃষ্ঠপোষকতায় বড় বড় দলগুলো ক্ষমতায় গেলে চুরি আর লুটপাট দমনে ব্যর্থ হয়। তবে টাকা পয়সা ছাড়া রাজনৈতিক দলকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। এনসিপিকে শক্তিশালী দল হিসাবে দাঁড় করানোর জন্য প্রয়োজন স্বচ্ছ এবং শক্তিশালী ফান্ডিং পলিসি। মনে রাখতে হবে, সমস্ত ফান্ডিং এবং সার্ভিসই শর্ত সাপেক্ষ। তবে দেখতে হবে সেই ফান্ডিংয়ের মূল অংশটি কোত্থেকে আসছে। সেটি যদি আসে লুটেরা ব্যবসায়ী গোষ্ঠীর কাছ থেকে, বিশেষ লক্ষ্যে, বিশেষ মতলবে, তবে অনেকটা নিশ্চিত করে বলে দেওয়া যায় এনসিপি মানুষের পক্ষে শক্তি হয়ে উঠতে পারবে না। কারণটি খুবই সহজ। অর্থের জন্য তাদের উপর নির্ভরশীলতা ধীরে ধীরে দলের পুরো চরিত্রই পাল্টে দিবে। বিষয়টি হয়তো এমন দাঁড়াবে, ক্ষেতের ফসল রক্ষার জন্য যেই বেড়া, সেই বেড়ারই ক্ষেতের ফসল খেয়ে ফেলার মতো। এনসিপি অবশ্য কিছুদিন আগে তাদের দলের ফান্ডিং পলিসি ঘোষণা করে দেশের রাজনীতিতে নতুন উদাহরণ সৃষ্টি করেছে। কিন্তু বেশি অঙ্কের দাতাদের পরিচয় গোপন রাখার পলিসি থেকে বিপর্যয় শুরু হতে পারে, নষ্ট হয়ে যেতে পারে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে গড়ে ওঠা সম্ভাবনাময় এনসিপি। সবাইকে ধন্যবাদ।